তো আজকে আমাদের চ্যাপ্টারটা স্টার্ট হবে, সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। এখন পিরিয়ডিক টেবিলটা কেন তৈরি করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। এইগুলোকে বলা হয়, এই যে এই শ্রেণীটা, এটাকে বলা হয় প্রথম শ্রেণী, এইটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণী, এটা হচ্ছে 13 নম্বর শ্রেণী, 13 নম্বর শ্রেণী, এটা 14 নম্বর শ্রেণী, এইগুলো প্রত্যেকটা এলিমেন্ট সবগুলো মিলে 14 নম্বর শ্রেণী, এটাকে বলে 15 নম্বর শ্রেণী, এটা 16 নম্বর শ্রেণী, এটা 17 নম্বর শ্রেণী, এটা হচ্ছে 18 নম্বর শ্রেণী। আর এইটা হচ্ছে প্রথম পর্যায়, এই পার্টটা, এই যে হিলিয়াম এবং হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, মানে এই এলিমেন্টগুলো সবগুলো হচ্ছে তৃতীয় পর্যায় এলিমেন্ট, এই এলিমেন্টগুলো সবগুলো হচ্ছে চতুর্থ পর্যায়ের এলিমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে পঞ্চম পর্যায়, এগুলো হচ্ছে ষষ্ঠ পর্যায়, এগুলো হচ্ছে সপ্তম পর্যায়। সপ্তম পর্যায়ে অকমপ্লিট মানে ইনকমপ্লিট, ঠিক আছে। তারপরে কি গ্রুপ নম্বর, শ্রেণী নম্বর 1-এ সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, শ্রেণী নম্বর 2-তে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, শ্রেণী নম্বর 13-তে সবগুলো এলিমেন্টের সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, 14 নম্বর গ্রুপে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4 প্রত্যেকটা এলিমেন্টের, 15 নম্বর গ্রুপে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 16 নম্বর গ্রুপে সমস্ত এলিমেন্টের সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, 7 নম্বর গ্রুপের 7টা এবং 18 নম্বর গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, ঠিক আছে। তাহলে কি দেখা যাচ্ছে, কোনো একটা শ্রেণীতে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে অলওয়েজ নির্দিষ্ট থাকে, মানে গ্রুপ নম্বর 1 হচ্ছে 1টি, গ্রুপ নম্বর 2-তে হচ্ছে 2টি, গ্রুপ নম্বর 13-তে হচ্ছে 3টি, গ্রুপ নম্বর 14-তে হচ্ছে 4টি, গ্রুপ নম্বর 15-তে 5টি, গ্রুপ নম্বর 16-র প্রত্যেকটা এলিমেন্টে 6টা করে, গ্রুপ নম্বর 17-র প্রত্যেকটা এলিমেন্টে 7টা করে, গ্রুপ নম্বর 18-র প্রতিটা এলিমেন্টে 8টা করে, শুধুমাত্র হিলিয়াম বাদ দিয়ে, ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম রয়েছে, শুধুমাত্র হিলিয়াম বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। এখন এরকমভাবে সাজানোর প্রয়োজন পড়লো কেন, যে একটা শ্রেণীতে হচ্ছে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা একই থাকবে, এরকমভাবে সাজানোর প্রয়োজন পড়লো কেন? কারণ আমরা দেখতে পাই যে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা একই থাকলে ধর্ম একই হয়, ধর্ম একই ধরনের হয়। কারণটা কি, ধরুন এটা একটা পরমাণু, ঠিক আছে, ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, বাইরে হচ্ছে সব ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখতে পাই যে অলওয়েজ সর্বস্থকের ইলেকট্রন দ্বারা কোনো একটা পরমাণুর ধর্ম নির্ধারণ হচ্ছে। কারণটা কি, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অলওয়েজ পরমাণু সর্বস্থকে ইলেকট্রনই ব্যবহৃত হয়, অলওয়েজ পরমাণু সর্বস্থকে ইলেকট্রনই অংশগ্রহণ করে, আলাদা কোনো কক্ষের ইলেকট্রন অংশগ্রহণ করে না। মানে ধরে নিলাম লিথিয়াম, ঠিক আছে, লিথিয়ামের টোটাল কতগুলো ইলেকট্রন, 3টা, এই যেখানে লেখা আছে 3টা, পরমাণু ক্রমাঙ্ক 3, মানে কি প্রথম কক্ষের ইলেকট্রন সংখ্যা যে 2টা, তারপর কক্ষের ইলেকট্রন সংখ্যা যে 1টা, মানে সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা কত হলো, 1টি হলো। মানে লিথিয়ামের, ধরলাম এটা হচ্ছে লিথিয়ামের নিউক্লিয়াস, লিথিয়ামের প্রথম কক্ষে রয়েছে 2টা, লাস্ট কক্ষে রয়েছে 1টা। আমরা দেখতে পাই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অলওয়েজ এই ইলেকট্রনটাই অংশগ্রহণ করছে, এই ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে না, মানে অলওয়েজ সর্বস্থকে ইলেকট্রনই অংশগ্রহণ করছে, ভিতরের কক্ষে ইলেকট্রনগুলো অংশগ্রহণ করছে না। একরকমভাবে কি ধরলাম সোডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা কত, 11, টোটাল ইলেকট্রন সংখ্যা 11, মানে প্রথম কক্ষে কতগুলো রয়েছে ইলেকট্রন, 2টো, তারপর রয়েছে কত, 8টা, টোটাল 10টা হয়ে গেল, তারপরে সর্বস্থকে কত রয়েছে, 1টা। তার মানে কি নিউক্লিয়াস প্রথম কক্ষে রয়েছে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষে রয়েছে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষে রয়েছে 1টা ইলেকট্রন। আর রাসায়নিক বিক্রিয়াতে কেবলমাত্র এই ইলেকট্রনই অংশগ্রহণ করবে, শুধুমাত্র সর্বস্থকে ইলেকট্রনই অংশগ্রহণ করবে। আর সর্বস্থকে ইলেকট্রনই যেহেতু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, তার মানে কি বলা যায়, রাসায়নিক বিক্রিয়া যেটা সেটা সর্বস্থকে ইলেকট্রনের উপর ডিপেন্ড করছে। আর রাসায়নিক বিক্রিয়া মানে কি, তার হচ্ছে ধর্ম, তার রাসায়নিক ধর্ম, তাহলে তার রাসায়নিক ধর্মটা কার উপর নির্ভর করছে, সর্বস্থকে ইলেকট্রন দ্বারা। তাহলে এটা আমাদের লাভ হবে যদি কোনো একটা শ্রেণী অনুযায়ী, মানে একই সংখ্যক সর্বস্থকে ইলেকট্রন রয়েছে এরকম এলিমেন্টগুলোকে যদি একটা শ্রেণীতে সাজিয়ে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো, একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌল আমরা পেয়ে যাবো। তাই সেগুলোই আমরা পাই পর্যায় সারণী থেকে। পর্যায় সারণীতে কী দেখা যায়, গ্রুপ নম্বর 1-এর সর্বস্থকে ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রত্যেকটি 1টি করে। তার মানে আমরা দেখতে পাই যে গ্রুপ নম্বর 1-এর প্রত্যেকটা এলিমেন্টের
ধর্মর সাদৃশ্য রয়েছে। আবার গ্রুপ নম্বর 2 এর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টো। আমরা দেখতে পাই এগুলো বেরিলিয়াম, এমজি, সিএ, এসআর, বিএ আর এই প্রত্যেকটা এলিমেন্টের একে অপরের ধর্মের সঙ্গে সাদৃশ্য রয়েছে। ঠিক আছে, একইরকমভাবে গ্রুপ নম্বর 13তে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 13টি। আমরা দেখতে পাই এই যতগুলো এলিমেন্ট রয়েছে প্রত্যেকটা এলিমেন্টের ধর্মের সঙ্গে সাদৃশ্য রয়েছে। গ্রুপ নম্বর 14 আমরা দেখতে পাই প্রত্যেকটা এলিমেন্টের ধর্মের সঙ্গে সাদৃশ্য রয়েছে, কারণ প্রত্যেকটারই এলিমেন্টের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, 4টা করে। একই রকম গ্রুপ নম্বর 15 সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 5টা করে। আমরা দেখতে পাই এগুলোর মধ্যে ধর্মের সাদৃশ্য রয়েছে। গ্রুপ নম্বর 16 ধর্মের সাদৃশ্য রয়েছে, কারণ প্রত্যেকটা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 6টা। গ্রুপ নম্বর 17 সাদৃশ্য রয়েছে, গ্রুপ নম্বর 18 সাদৃশ্য থাকবে। এগুলো আবার নিষ্ক্রিয় মৌল। এবারে এগুলো কয়েকটা নাম দেওয়া হয়েছে, যেহেতু এদের ধর্ম একই সেহেতু এদের আমরা এক একটা নাম দিয়ে দিয়েছি, এক একটা গ্রুপের এক একটা করে নাম দিয়ে দিয়েছি। এটাকে বলা হয় এই গ্রুপ নম্বর 1, গ্রুপ নম্বর 1কে বলা হয় ক্ষার ধাতু মৌল। ক্ষার ধাতু মৌলের একটা নির্দিষ্ট ধর্ম থাকবে, মানে গ্রুপ নম্বর 1-এর যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলোকে আমরা ক্ষার ধাতু মৌল বলে থাকি। আমরা দেখতে পাই যে ক্ষার ধাতু মৌলগুলোর মধ্যে ধর্মের সাদৃশ্য রয়েছে। এক নম্বর গ্রুপ নম্বর 2কে আমরা বলে থাকি ক্ষারীয় মৃত্তিকা মৌল। ঠিক আছে, এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস মৌল। এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন গ্রুপ নম্বর 18টাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এটাকে বলা হয় হ্যালোজেন, FCl, BrI, এগুলোকে বলা হয় হ্যালোজেন। এগুলো বলা হচ্ছে অ্যালকোজেন। এগুলো অক্সিজেন, সালফার এগুলো সব হচ্ছে চ্যালকোজেন মৌল বলা হয়। ঠিক আছে, এবার আমরা তাহলে কি দেখতে পেলাম, পিরিয়ডিক টেবিলের লাভটা কি। পিরিয়ডিক টেবিলে অ্যাকচুয়ালি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা যেগুলোর 1 রয়েছে, যেগুলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা যেগুলোর সমান সমান রয়েছে, সেগুলো হচ্ছে এক একটা শ্রেণীতে পড়ে গেছে। বোঝা গেছে, যেহেতু একই শ্রেণীতে পড়ে গেছে, একই শ্রেণীতে পড়ে যাওয়ার জন্য প্রত্যেকটা শ্রেণীতে নিজেদের এলিমেন্টের মধ্যে ধর্মের সাদৃশ্য রয়েছে। গ্রুপ নম্বর এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ধর্মের সাদৃশ্য থাকবে। গ্রুপ নম্বর 2তে এলিমেন্টগুলোর মধ্যে ধর্মের সাদৃশ্য থাকবে। গ্রুপ নম্বর 13 প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ধর্মের সাদৃশ্য থাকবে। গ্রুপ নম্বর 14 সবগুলোর মধ্যে মানে ধর্মের সাদৃশ্য থাকবে। সবগুলোর ধর্মের সাদৃশ্য থাকবে, মানে শ্রেণী ওয়াইজ গেলে আমরা দেখতে পাবো ধর্মের সাদৃশ্য রয়েছে। বোঝা গেছে। আবার পর্যায় বরাবর গেলে দেখতে পাবো যে ধর্ম চেঞ্জ হচ্ছে। বোঝা গেছে, পর্যায় সারণীর এটাই একটা লাভ যে শ্রেণী বরাবর গেলে আমাদের ধর্ম একই থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমাদের এটা বোঝা গেল। এরপর আমাদের বুঝতে হবে কি, এটা দেখো, এটা অ্যাকচুয়ালি সাজানো হয়েছে কিভাবে, পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 1, মানে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত, 1। হাইড্রোজেনের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা হচ্ছে 1টা। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, সেই একটাই হবে। প্রোটন সংখ্যা যতগুলো ততগুলো ইলেকট্রন সংখ্যা হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1টা, প্রোটন সংখ্যা 1টা। আবার এখানে ইয়ে সংখ্যা কত, পারমাণবিক ক্রমাঙ্ক কত, 2 হিলিয়ামের। তাহলে ইলেকট্রন বিন্যাস কীরকম হবে, সর্বোচ্চকে 2টো হবে। আবার এখানে কত, পরমাণু ক্রমাঙ্ক কত, লিথিয়ামের 3। তাহলে ইলেকট্রন বিন্যাস কীরকম হবে, প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 1টা, মানে সর্বোচ্চ 1টা। হাইড্রোজেনের 1টা হলো, লিথিয়ামের 1টা হলো। এরকম সোডিয়ামের কত, 11 মানে কত, 2, 8, 1। প্রথম কক্ষে 2টো, তারপর কক্ষে 8টা, তারপর কক্ষে 1টা। সর্বোচ্চ কত হলো, 1টা হলো। তাহলে সোডিয়ামেরও সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 1, হাইড্রোজেনের 1 হলো, লিথিয়ামেরও 1 হলো, সোডিয়ামেরও 1 হলো। বোঝা গেছে। একইভাবে দেখো এইখানে এই শ্রেণীটা দেখো, এটার পরমাণু ক্রমাঙ্ক কত, ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, 9। তার মানে কি, প্রথম কক্ষে রয়েছে 2টা, তারপর কক্ষে রয়েছে 7টা, সর্বোচ্চ কক্ষে রয়েছে 7টা। এখানে দেখো ক্লোরিন কত, 17 মানে কি, প্রথম কক্ষে রয়েছে 2টা, তারপর রয়েছে 8টা, তারপর কক্ষে রয়েছে 7টা, সেই 7টা, এখানেও 7টা। এখানে বেরিলিয়ামে বোরনের এই ভাগে পাওয়া যাবে। প্রত্যেকটা এলিমেন্টের মানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দেখা যাবে একই হবে। আর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা একই হওয়ার কারণেই এদের রাসায়নিক ধর্মের মিল রয়েছে। বোঝা গেছে। কারণটা কি, রাসায়নিক ধর্ম মানে কি, রাসায়নিক বিক্রিয়ায় যেই ইলেকট্রনটা অংশগ্রহণ করছে তার উপরেই তো রাসায়নিক ধর্ম ডিপেন্ড করবে। আর রাসায়নিক বিক্রিয়া কোন ইলেকট্রন অংশগ্রহণ করে, কেবলমাত্র সর্বোচ্চ ইলেকট্রনই অংশগ্রহণ করে। তাই জন্য দেখা যায় শ্রেণী বরাবর গেলে ধর্ম একই হয়। বোঝা গেছে। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্রেণী বরাবর গেলে ধর্ম একই হবে, কিন্তু পর্যায় সারণীতে যেরকমভাবে সালে সাজানো হয়েছে। এখানে দেখো পরমাণু ক্রমাঙ্ক 1 হাইড্রোজেনের, হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করে সাজানো হয়েছে। পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায় বরাবর সাজানো হয়েছে, মানে
এখানে পর্যায়তে রাখা হয়েছে হাইড্রোজেনকে, এখানে রাখা হয়েছে হিলিয়ামকে। এইরকমভাবে এক এক করে যত বাড়ানো হচ্ছে তত পর্যায়ের ডান পাশে রাখা হচ্ছে এলিমেন্টগুলোকে, এইভাবে সাজানো হয়েছে। তারপর কি দেখা যাচ্ছে, পরমাণু ক্রমকে সাজাতে সাজাতে যখনই রিপিট করছে কোনো একটা ধর্ম, যখনই রিপিট করছে তখনই দেখা যাচ্ছে একই শ্রেণীতে পড়ে যাচ্ছে। তার মানে কি, সর্বস্তর অক্ষে ইলেকট্রন সংখ্যা যখনই রিপিট করছে, মানে এখানে পরমাণু ক্রমাঙ্ক বাড়াতে বাড়াতে দেখো এখানে হাইড্রোজেনের রয়েছে একটা, এখানে যে হিলিয়ামের রয়েছে দুটা। আবার যখন সর্বস্তর অক্ষে ইলেকট্রন সংখ্যা যখন এক আসছে পরমাণু ক্রমাঙ্ক বাড়াতে বাড়াতে, তখন দেখো প্রথম নম্বর শ্রেণীতে চলে আসছে। আবার এখানে বাড়তে বাড়তে পরমাণু ক্রমাঙ্ক বাড়তে 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 আবার যখন সর্বস্তর অক্ষে ইলেকট্রন সংখ্যা এক হলো, তখন আবার দেখো এখানে চলে এলো। মানে দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক এক ছিল, এখানে থাকে পরমাণু ক্রমাঙ্ক 3, কিন্তু সর্বস্তর ইলেকট্রন সংখ্যা কত, 1। এখানে পরমাণু ক্রমাঙ্ক কত, 11, বাড়তে বাড়তে 11তে এসছে। সর্বস্তর ইলেকট্রন সংখ্যা কত, 11। সর্বস্তর ইলেকট্রন সংখ্যা কত, 1। আবার দেখো এখানে দেখো 19 হবে, 19 মানে কি, সর্বস্তর ইলেকট্রন সংখ্যা একই হবে, 2, 8, তারপর 8, তারপর 1, সর্বস্তর ইলেকট্রন সংখ্যা 1 হবে। ঠিক আছে, এরকম এখানেও সর্বস্তর ইলেকট্রন সংখ্যা 1 হবে। মানে পরমাণু ক্রমাঙ্ক বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে সর্বস্তর ইলেকট্রন সংখ্যা যখনই সমান হয়ে যাচ্ছে তখনই একই শ্রেণীতে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যেসব ধর্ম সর্বস্তর ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করছে তাদেরকে কি দেখা যাচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়তে বাড়তে একটা সময় রিপিট করছে। মানে কি, পর্যাবৃত্ত হচ্ছে। পর্যাবৃত্ত মানে কি, যেটা রিপিট করে। পর্যাবৃত্ত মানে একই জায়গায় বারবার ঘুরে আসা, ওটাকেই বলে পর্যাবৃত্ত। এখানে দেখো হাইড্রোজেন থেকে শুরু করলাম একটা ধর্ম, পরমাণু ক্রমাঙ্ক বাড়ালাম, মানে ধর্ম চেঞ্জ হলো। আবার দেখো পরমাণু ক্রমাঙ্ক বেড়ে গিয়ে আবার দেখা গেল ধর্ম সমান হয়ে গেল, হিলিয়াম হাইড্রোজেনের সঙ্গে ধর্ম সমান হয়ে গেল। আবার পরমাণু ক্রমাঙ্ক বাড়তে বাড়তে যা হলো, আবার দেখা গেল এখানে কিছুটা আসার পর দেখা গেল এখানে আবার ধর্ম এসে সমান হয়ে গেছে। বোঝা গেছে? তার মানে কি দেখা যাচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়তে বাড়তে যখনই একই শ্রেণীতে পড়ে যাচ্ছে তখনই ধর্ম একই হয়ে যাচ্ছে। সেরকম একই রকমভাবে এখানেও দেখো, এখানে সর্বস্তর ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটা 7টা হবে, মানে এটাকে বলে হ্যালোজেন মৌল। এখানে দেখো প্রত্যেকটার এলিমেন্টের সর্বস্তর ইলেকট্রন সংখ্যা দেখা হবে 7টা। এখানে দেখো পরমাণু ক্রমাঙ্ক কত, 9। ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, 9। আবার বাড়তে 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 গেছে, এই পাশে বাড়তে 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 এই পাশে এসছে। আবার দেখো এখানে যখন পরমাণু ক্রমাঙ্ক বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এখানে আবার সর্বস্তর ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 7। আবার দেখা গেল যে এটা একই শ্রেণীতে পড়ে গেছে। পর্যায় সারণীতে এরকমভাবে সাজানো হয়েছে। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়াতে বাড়াতে সাজানো হয়েছে, এবং সর্বস্তর ইলেকট্রন সংখ্যা যখনই সমান হয়ে গেছে তখনই সেটা একই শ্রেণীতে পড়ে গেছে। ঠিক আছে, এটি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র, যে পরমাণু ক্রমাঙ্ক বাড়াতে বাড়াতে একটা সময় দেখা যাবে যে ধর্ম পর্যাবৃত্ত হচ্ছে। ধর্ম কীভাবে পর্যাবৃত্ত হচ্ছে বোঝা যাচ্ছে তো, যে সর্বস্তর ইলেকট্রন সংখ্যার উপর তো ধর্ম ডিপেন্ড করছে, সর্বস্তর ইলেকট্রন সংখ্যার উপর তো ধর্ম ডিপেন্ড করছে। যখনই একই শ্রেণীতে পড়ে যাচ্ছে তখনই ধর্ম একই হয়ে যাচ্ছে। তার জন্য পরমাণু ক্রমাঙ্ক বাড়তে 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 একটা সময় দেখা যাচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক বাড়তে 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 দেখা যাচ্ছে যে বারবার এই ধর্ম রিপিট করছে। মানে একই শ্রেণীতে যখনই বারবার পড়ে যাচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বাড়তে বাড়তে তখনই ধর্ম একই হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। তারপর হচ্ছে এই যে আধুনিক পর্যায় সূত্রটা, মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রতে কী দ্বারা বলা হয়েছিল, পরমাণু ক্রমাঙ্ক দ্বারা। এই যে বিভিন্ন মূলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র বলা হয়েছিল। এটা কিন্তু আধুনিক পর্যায় সূত্র, মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। আর মেন্ডেলিফের পর্যায় সূত্র বললে কিন্তু আলাদা একটা সূত্র লিখতে হবে, সেটা পরে। মেন্ডেলিফের পর্যায় সূত্র কিন্তু অ্যাকচুয়ালি আলাদা, বলা হচ্ছে কিছু একটু পরেই। মেন্ডেলিফের এই আধুনিক পর্যায় সূত্রটা, এটা হচ্ছে লেটেস্ট রূপ। আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে লেটেস্ট রূপ। আধুনিক পর্যায় সূত্রটা হচ্ছে লেটেস্ট রূপ এবং সবথেকে বেশি সংশোধিত রূপ। ঠিক আছে, মেন্ডেলিফের অ্যাকচুয়ালি পর্যায় সূত্রটা কিন্তু আলাদা ছিল, সেই পর্যায় সূত্র অনুযায়ী আলাদা একটা পর্যায় সারণী ছিল। এখন সংশোধিত হয়ে আমরা যে পর্যায় সারণীটা ইউজ করছি। ঠিক আছে, আগেকার পর্যায় সারণীতে আমরা ডিপেন্ড করেছিলাম হচ্ছে পরমাণু ভরের উপরে, পারমাণবিক ভরের উপরে। এখন আমরা কার উপর ডিপেন্ড করছি, পরমাণু ক্রমাঙ্কের উপরে। কারণ আমরা দেখতে পাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক মানে কি, ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে যাচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। মানে পরমাণু ক্রমাঙ্ক মানে তো প্রোটন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যার সমান। অ্যাকচুয়ালি এটার পরমাণু ক্রমাঙ্ক মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যার সঙ্গে একটা রিলেশন নিয়ে চলে আসছে। আর ইলেকট্রন সংখ্যার সঙ্গে আমরা কি জানি, ধর্মের রিলেশন রয়েছে। পরমাণুর ভরের সঙ্গে তো কোনো রিলেশন নেই, পরমাণুর ভরের সঙ্গে কোনো রিলেশন নেই, তার ধর্ম কী হবে। কিন্তু পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে রিলেশন রয়েছে, তাহলে পরমাণু ক্রমাঙ্কটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা হচ্ছে সংশোধিত রূপ করে আমরা পরমাণু ক্রমাঙ্কটা ইউজ করে থাকি। আর আগেকার যে রূপগুলো ছিল সেগুলো রয়েছে চ্যাপ্টারে একটু একটু করে। ঠিক আছে, সেগুলো আমাদের জানতে হবে, সেগুলো পরে জানবো একটু। এই যে এটা হচ্ছে মেন্ডেলিফের আগেকার পর্যায় সূত্র। মেন্ডেলিফের আগেকার পর্যায় সূত্র,
বিভিন্ন মূলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক ভরের সঙ্গে, এখানে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বলা নেই। অ্যাকচুয়ালি মেন্ডেলিভ এই সূত্রটাই দিয়েছিল, এটা হচ্ছে মেন্ডেলিভ অ্যাকচুয়ালি এই সূত্রটা দিয়েছিল, পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু আমরা কি দেখেছি, পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে পুনরাবৃত্ত হয়, এটা হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। ঠিক আছে, এখন মেন্ডেলিভ এই কাজটা করেছিল, মেন্ডেলিভ এক সূত্র দিয়েছিল, আর লোথার মেয়ারও এই সূত্রটাই দিয়েছিল। লোথার মেয়ারও আরেকজন বিজ্ঞানী, সেও এই ধরনের একটা সূত্র, স্বতন্ত্রভাবে অনুরূপ একটি পর্যায় সূত্র প্রকাশ করেন। একই ধরনের সূত্র কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকতো আর কি। তিনি পারমাণবিক ভরের সঙ্গে ভৌত ধর্মের পর্যাবৃত্তির কথা বলেন। মেন্ডেলিভ এবং লোথার মেয়ার উভয় পর্যায় সূত্রের বিষয়ে গবেষণার জন্য স্বীকৃতি পেলেও মেন্ডেলিভের সূত্রটি সামান্য আগে প্রকাশিত হয়েছিল, তাই জন্য এটার সঙ্গে মেন্ডেলিভের নামে উচ্চারিত হয়, পর্যায় সূত্র নামের সঙ্গে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। ঠিক আছে, এই যে পারমাণবিক ভরের উপর কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না। মেন্ডেলিভের পর্যায় সূত্র বললে আমাদের এইটা লিখতে হবে, আর আধুনিক পর্যায় সূত্র বললে, মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্র বললে আমাদের এই পারমাণবিক ভরের জায়গায় কি লিখতে হবে, পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, আর মেন্ডেলিভের আগেও দুজন বিজ্ঞানী কাজ করেছিল পর্যায় সারণীর উপরে। ঠিক আছে, মানে রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজাতে চেষ্টা করেছিল এলিমেন্টগুলোকে, যতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছিল ধর্ম অনুযায়ী সাজাতে চেষ্টা করেছিল। এখন সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। তার আগে আমরা জেনে রাখি যে মেন্ডেলের পর্যায় সারণীটা কীরকম ছিল, মানে মেন্ডেল আগে যে পর্যায় সারণীটা দিয়েছিল সেটা কীরকম ছিল। তাতে অ্যাকচুয়ালি ছিল 63টা এলিমেন্ট। তখন 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল, মেন্ডেলিভ ওই 63টা মৌলকেই সাজিয়েছিল। ঠিক আছে, আর তখন নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব জানা ছিল না, মানে নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব জানা ছিল, কিন্তু ওটা যে নিষ্ক্রিয় গ্যাস তা বলে জানা ছিল না। বোঝা গেছে, নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব জানা ছিল না, তাই জন্য পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসের উল্লেখ ছিল না। বোঝা গেছে, নিষ্ক্রিয় গ্যাসের কোনো উল্লেখ ছিল না। তারপর হচ্ছে তিনি পারমাণবিক ভর অপেক্ষা ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যাবৃত্তকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ব্যাস, কারণ কি দেখা যাচ্ছিল, মেন্ডেলিভ পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়ে দেখছিলেন যে কিছু কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। কি লেখা আছে দেখো, কোনো ক্ষেত্রে তিনি পারমাণবিক ভর অপেক্ষা ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যাবৃত্ততাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কারণ কি দেখা যাচ্ছিল যে পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়েও কিছু কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ তো গন্ডগোল তো হওয়ারই তো কথা, কারণ পারমাণবিক ভরের উপর তো ডিপেন্ড করছে না। তাই জন্য তিনি কী করেছিলেন, সেই যখনই গন্ডগোল হয়ে যাচ্ছে তখন কি কার উপর ডিপেন্ড করছিলেন, ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ডিপেন্ড করে, পর্যাবৃত্তকে ডিপেন্ড করে তিনি পর্যায় সারণীটাকে দাঁড় করিয়েছিলেন। ঠিক আছে, দিয়ে ওইরকমভাবে একই রকমভাবে সেজেছিল যে একই শ্রেণীতে একই ধরনের ধর্মের এলিমেন্টগুলো থাকবে, আবার পর্যাবৃত্ত হবে, পারমাণবিক ভর অনুযায়ী পর্যাবৃত্ত হবে। বুঝা গেছে, এইটা হচ্ছে গিয়ে মেন্ডেলেভের ওই যে পুরনো পর্যায় সারণীটা, এটা আধুনিক পর্যায় সারণী নয়। ঠিক আছে, মেন্ডেলেভের যে পুরনো যে পর্যায় সারণীটা, এখানে কতগুলো গ্রুপ রয়েছে দেখো, 7টা গ্রুপ রয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8টা গ্রুপ রয়েছে। ঠিক আছে, আর এখানে এটা জিরো গ্রুপ। ঠিক আছে, জিরো গ্রুপের মধ্যে কে কে রয়েছে, এই নিষ্ক্রিয় যে গ্যাসগুলো সেগুলো রয়েছে। এগুলো আমরা ছিল, কিন্তু এগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে চিনতাম না। ঠিক আছে, মানে এগুলো তাহলে জিরো গ্রুপে রাখা হয়েছিল। আর হচ্ছে এগুলো সব হচ্ছে একই রকম। আর সাব ডিভিশন ছিল, গ্রুপগুলোর মধ্যে সাব ডিভিশন ছিল অলওয়েজ। এই যে গ্রুপ নম্বর 1-এ হচ্ছে 1 নম্বর 2 নম্বর সাব ডিভিশন ছিল, মানে উপগ্রুপ ছিল। তারপরে গ্রুপ নম্বর 2-তে ছিল এরকম দুটো উপশ্রেণী, গ্রুপ নম্বর 3-এ ছিল দুটো উপশ্রেণী, গ্রুপ 4-এও দুটো উপশ্রেণী, 5-এ হচ্ছে দুটো উপশ্রেণী, 6-এও দুটো উপশ্রেণী, 7-এও দুটো উপশ্রেণী, আবার 8-এ হচ্ছে 3টা। এটা 8-এ 3টে উপশ্রেণী নয়, কিন্তু 8-এ কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা পর্যায় সারণীর শ্রেণীতে হচ্ছে 3টা করে এলিমেন্ট ছিল। বোঝা গেছে, প্রতিটা শ্রেণীতে, মানে এটা তো শ্রেণীর উপর বরাবর, মানে শ্রেণীর প্রতিটা পর্যায়ে বরাবর, মানে কোন পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, পঞ্চম পর্যায়ে আর ষষ্ঠ পর্যায়ে, প্রতিটা পর্যায়ে হচ্ছে 3টা করে এলিমেন্ট ছিল। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ নম্বর 8-এ ছিল। আর হচ্ছে এগুলো হচ্ছে কতগুলো গ্রুপ ছিল, কতগুলো পর্যায় ছিল, এই যে 7টা পর্যায় ছিল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7টা পর্যায় ছিল। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো যে পর্যায় সারণীটা। এটা কার উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে, দেখো পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে। আধুনিক পর্যায় সারণীতে কীভাবে সাজানো হয়েছে, পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী। এখানে দেখো পারমাণবিক ভর অনুযায়ী, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1.008, এখানে হিলিয়ামের পারমাণবিক ভর কত, 4, লিথিয়ামের কত, 6, বেরিলিয়ামের 9, এইভাবে করে সাজানো হয়েছে। কিন্তু আমরা আধুনিক পর্যায় সারণীতে কীভাবে সাজিয়েছি, হাইড্রোজেনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 1,
হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2, লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, তারপরে 4, তারপরে 5, এইভাবে করে সাজানো হয়েছে। কিন্তু এখানে দেখো পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছে, ভালো করে দেখবে যে এখানে দেখবে যে এখানে পারমাণবিক ভর অনুযায়ী সাজানো হয়েছে। বেরিলিয়ামে দেখো 9, তারপর হচ্ছে বোরনের দেখবে 10, কার্বনে দেখবে 12.01, এনের দেখবে 14, এইভাবে করে সাজানো হয়েছে। ঠিক আছে, পারমাণবিক ভরের উপর ডিপেন্ড করে সাজানো হয়েছে। ব্যাস, এটা হচ্ছে মেন্ডেলিফের পুরনো যে পর্যায় সূত্রটা। আর এখন আমরা সংশোধিত করে পারমাণবিক ভরের জায়গায় পরমাণু ক্রমাঙ্ক দ্বারা ক্যালকুলেট করি, ক্যালকুলেট দ্বারা পর্যায় সারণীটাকে সাজিয়েছি। ঠিক আছে, তার মানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা হচ্ছে পুরনো পর্যায় সারণী ছিল এটা। আর মেন্ডেলিফের আগেও দুজন বিজ্ঞানী কাজ করে গেছেন। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ডোব্রিনার, এক নম্বর হচ্ছে নিউল্যান্ডস এর অষ্টক সূত্র। ঠিক আছে, ডোব্রিনার দিয়েছিল ত্রয়ী সূত্র আর নিউল্যান্ডস দিয়েছিল অষ্টক সূত্র। সেই সূত্রগুলো কী কী আমাদের বুঝতে হবে। নিউল্যান্ডসের ত্রয়ী সূত্রটা কি, রাসায়নিক ধর্ম অনুযায়ী তিনি সাজিয়েছিলেন। ঠিক আছে, রাসায়নিক ধর্ম সাদৃশ্য আছে এরকম যে কটা এলিমেন্ট তখন আবিষ্কার হয়েছিল সে কটা এলিমেন্ট কিন্তু সাজিয়েছিলেন, খুব বেশি এলিমেন্ট তখন আবিষ্কার হয়নি। যে কটা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল সব কটাকে তিনি সাজিয়েছিলেন রাসায়নিক ধর্ম অনুযায়ী। তো তিনটা করে এলিমেন্ট দেখেছিলেন, দেখা গেল যে এইগুলো এলআই, এনএ আর কে, এই তিনটের মধ্যে ধর্মের সাদৃশ্য রয়েছে। দেখা গেল যে এলআই এর যে পারমাণবিক ভর, কে এর যে পারমাণবিক ভর, এই দুটোকে যোগ করে বাই 2 করলে, এই দুটোকে যোগ করে মানে 6.94, লিথিয়ামের পারমাণবিক ভর 6.94, কে এর পারমাণবিক ভর হচ্ছে 39.1, এদেরকে যোগ করে বাই 2 করলে মানে এভারেজ নিলে, গড় নিলে, তখন দেখা যাচ্ছে যে এই মিডিলের যে এলিমেন্টটা সেটা পাওয়া যাচ্ছে। যেমন ক্লোরিনেরও হচ্ছে 33.45, আয়রনের হচ্ছে 126.9, এইদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে এইটা পাওয়া যাচ্ছে, মানে গড়টা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজিয়ে পারমাণবিক ভরের গড়টা নিলে দেখা যায় মিডিলের যে এলিমেন্টটার যার সঙ্গে সমান হচ্ছে তার সাথে মিলে যাচ্ছে পারমাণবিক ভরটা। এখানে দেখো সেটা লেখা আছে। 1817 সালে জার্মান বিজ্ঞানী ডোব্রিনার সমধর্ম বিশিষ্ট 3টি করে মৌল নিয়ে এক একটি শ্রেণী গঠন করে প্রতিটি শ্রেণীর সঙ্গে ত্রয়ী সূত্র প্রয়োগ করেন। এই সূত্র অনুযায়ী রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটি পারমাণবিক ভরের গড়ের মানে সমান হয়। বোঝা গেছে? বিভিন্ন মৌলের পারমাণবিক ভরকে নিকটতম পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে একটি উদাহরণ হিসেবে দেখা হলো, যেরকম কি এই যে এলআইএনএকে এইটার উদাহরণটা দিচ্ছে। এলআইএনএকে পূর্ণ সংখ্যায় প্রকাশিত করলে লিথিয়ামের প্রায় কাছাকাছি 6.94 রয়েছে, এটাকে মোটামুটি 7 ধরে নেওয়া হচ্ছে, যে যথাক্রমে 7। তারপরে যে সোডিয়ামের কথা হবে 22.99 রয়েছে, এটাকে কাছাকাছি 23 ধরে নেওয়া হচ্ছে। তারপরে করে রয়েছে কী বলে পটাশিয়ামের কী রয়েছে 39.1, এটার কাছাকাছি 39 ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবারে দেখো 7 + 39 মানে যোগ করলে কত হয়, যোগ করে বাই 2 করলে দেখা যাবে যে 23 হবে। ঠিক আছে, যোগ করলে 46 হচ্ছে, দিয়ে বাই 2 করলে কত হচ্ছে 23 হচ্ছে। সেটাই দেখো মিলে গেছে, এর সাথে মিলছে তো, 23-এর সঙ্গে মিলছে কিনা, এই যে 23, 46/2 = 23, 39 + 7 = 46, 46/2 = 23, মানে গড়ের সংখ্যা সমান হচ্ছে। এটাই হচ্ছে ত্রয়ী সূত্র। তারপরে হচ্ছে এটাই হচ্ছে ত্রয়ী সূত্র মানে খুব বেশি ইম্পর্টেন্স নেই। আগেকার দিনে ডোব্রিনার হচ্ছে এইভাবে করে সাজাতে চেষ্টা করেছিল। তারপর হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডস হচ্ছে ইয়েগুলোকে, এলিমেন্টগুলোকে কী অনুযায়ী সাজিয়েছিলেন, পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন, মেন্ডেলিফের মতোই পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন, ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। এবং পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গেছিলেন। এখানে ধরুন এখানে যে পর্যায়ে, তারপরে এখানে একটা রাখলেন পর্যায় বরাবর, তারপরে পারমাণবিক ভর যেটা পাওয়া যাচ্ছে সেটাকে তারপরে রাখলেন, তারপরে পাশে রাখলেন, এইভাবে করে রাখতে দেখা যায় 8 নম্বর এলিমেন্টে অলওয়েজ ফিরে আসছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর দেখা যাচ্ছে যে এলিমেন্টের ধর্ম মিলে আছে, মানে এটার সঙ্গে এটা দেখাবে ধর্ম একই। ঠিক আছে, এটাই হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। যেমন ধরো এইটা তখন যে কটা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল সেগুলোকে এইভাবে সাজিয়েছিল পারমাণবিক ভরের ধর্ম অনুযায়ী ক্রমবর্ধমান হবে। এই যে লিথিয়ামে 6.94, তারপরে রাখা হয়েছিল বেরিলিয়ামকে, তারপরে রাখা হয়েছিল বোরনকে, তারপর Cl, তারপর হচ্ছে Ni, O, F। ঠিক আছে, করতে করতে দেখা গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। এই লিথিয়ামের সঙ্গে দেখা গেল সোডিয়ামের ধর্ম মিলে গেল। বেরিলিয়াম থেকে স্টার্ট করো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তারপরে কি দেখা যাচ্ছে বেরিলিয়ামের সঙ্গে Mg ধর্ম মিলে যাচ্ছে। এবার বোরন থেকে স্টার্ট করলে দেখা যাবে এখানে আসছে 8 নম্বর হতে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তারপরে দেখা গেলে এটার সঙ্গে এটা ধর্ম মিলে যাচ্ছে। এটাই হচ্ছে অষ্টক সূত্র। 8th এলিমেন্টটা হচ্ছে ধর্মটার সঙ্গে একই হবে। এটাই হচ্ছে অষ্টক সূত্র। সাজিয়েছিল কে, এই
নিউল্যান্ডস। তারপর হচ্ছে এটাকে হচ্ছে সুর সপ্তকের সঙ্গে মিল দেখানো হয়েছে, যেমন সারেগামা পাধানিসা, সা থেকে আবার সারে ফিরে আসছে, এরকম ধরনের একটা মিল দেখানো হয়েছে। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে টোটাল এখনো পর্যন্ত কতগুলো এলিমেন্ট পাওয়া যায়। প্রকৃতিতে হচ্ছে 92টা এলিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে, প্রকৃতিতে আমাদের 92টা এলিমেন্ট পাওয়া যায়। প্রকৃতিতে 92টা এলিমেন্ট পাওয়া যায়। এখন প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট আমরা কিছু এলিমেন্ট তৈরি করেছি, সেগুলো নিয়ে আমাদের মৌল সংখ্যা 118টা প্রায়। ঠিক আছে, ব্যাস। এরপর আমরা কি দেখেছি, যে যে শ্রেণীগুলোতে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ধর্ম হচ্ছে একই হয়। এখন আমরা শ্রেণীর এলিমেন্টগুলোকে আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কোন এলিমেন্টগুলো ধর্ম একই রকম হবে সেগুলো আমরা ধরতে পারবো। এখন সেগুলোই বুঝবার জন্য আমাদের কয়েকটা ট্রিক মনে রাখলে ভালো, ট্রিক দিয়ে মনে রাখলে ভালো আর কি। তোমরা তোমাদের মতো ট্রিক বানাতে পারো, নাহলে এখানে একটা ট্রিক লেখা আছে, দেখো। গ্রুপ নম্বর 1 কী রয়েছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, HLi, Na, KRB, CSFR। এটাকে তোমরা এইভাবে করে মনে রাখতে পারো। হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হ্যালি মানে HLi মানে হ্যালি, না মানে Na, কে মানে কে, রুবি মানে আরবি, সাজাবে ফ্রান্সে, সাজাবে মানে CS, ফ্রান্সে মানে FR। তারপর গ্রুপ নম্বর 2তে কী রয়েছে? BEMG, CASR, BARA। ঠিক আছে, এগুলো এইভাবে করে মনে রাখতে পারো। বিরিয়ানি, মোগলাইকে সরিয়ে বাটিতে রাখ। বিরিয়ানি মানে বি মানে বিরিয়ানি, মোগলাই মানে MG, CA মানে কে, তারপর হচ্ছে সরিয়ে মানে SR, বাটিতে মানে BA, রেডিয়াম, RA মানে রাখ। ঠিক আছে, তারপর হচ্ছে বেগুন, আলু, গাজর ইন থালা, এটা হচ্ছে গ্রুপ নম্বর 13তে। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এই এলিমেন্টগুলো আমাদের চ্যাপ্টার, আমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, আমাদের সিলেবাসে এত মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। কিছু জিনিস রয়েছে সেগুলো আমাদের মনে রাখার দরকার নেই। ঠিক আছে, কিছু জিনিস যেগুলো মনে রাখার দরকার সেগুলো পরে বলে দেবো। তো হচ্ছে গ্রুপ নম্বর 13তে কী রয়েছে? BALGAINTL। ঠিক আছে, এগুলো আমরা এইভাবে মনে রাখতে পারো। বেগুন, আলু, গাজর ইন থালা। বেগুন মানে বি, এল মানে আলু, গাজর মানে GA, IN মানে IN। ঠিক আছে, ইন্ডিয়াম। তারপরে থ্যালিয়াম মানে থালা। তারপর হচ্ছে এটা CSIGE, SNPB, এটা কাশি হবে। ঠিক আছে, কাশি গেলে সোনা পাবে। কাশি মানে কি? কাশি মানে CSI, কাশি, CSI, কাশি গেলে, গেলে সোনা, SN সোনা পাবে, PB। ঠিক আছে, কাশি গেলে সোনা পাবে। তবে NPAS, SBBI, এটা হচ্ছে গ্রুপ নম্বর 13। গ্রুপ 13তে হচ্ছে NPAS, SBBI, নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সব ভিখারি, এভাবে মনে রাখতে পারো। তারপর হচ্ছে OSAC, TEPO। ঠিক আছে, ও SSCতে পড়ে, ও হচ্ছে ও, তারপর SSC তে পড়ে। ঠিক আছে, ও SSCতে পড়ে, এইভাবে মনে রাখতে পারো। তারপর হচ্ছে FCL, BRI, এটি হচ্ছে গ্রুপ নম্বর 17, এভাবে মনে রাখতে পারো। ফেল করলে বাড়ি আসবি না তুই। ফেল মানে কি? F মানে হচ্ছে ফেল, করলে মানে CL, করলে বাড়ি মানে BR, ব্রোমিন। আই মানে কি? আসবি না মানে আই, আর তুই আসবি না তুই। বাড়ি, তো এই বাড়িকে তোমরা এইভাবে মনে রাখতে পারো, BRI, এটা বাড়ি বলে মনে রাখতে পারো, বাড়ি। তারপর হচ্ছে আসবি না তুই, ASAT, এটা হচ্ছে আসবি না তুই, আসবি নার জন্য তুই, তার জন্য তুই। বোঝা গেছে? ট্রিক তোমরা নিজেরাও নিজের মতো বানাতে পারো। ঠিক আছে, এটা আমি একটা ট্রিক দিয়ে রাখলাম, তোমরা এইভাবে করে মনে রাখতে পারো। তারপর হচ্ছে বোঝা গেল তো? তাহলে এবার হচ্ছে আরও কিছু এলিমেন্টকে তোমরা চিনে রাখো, আরও কিছু এলিমেন্টকে। তাহলে আমরা কি জেনেছি? এটা হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ নম্বর 1। গ্রুপ নম্বর 2 হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 3 থেকে 12 নম্বর গ্রুপগুলো, এগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। ঠিক আছে, তবে এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। তারপরে এগুলোকে বলা হয় হ্যালোজেন, এগুলোকে বলা হয় চ্যালকোজেন। ঠিক আছে, আর এখানে ক্ষার ধাতু বলা হয়েছে গ্রুপ নম্বর 1কে, কিন্তু হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতুর মধ্যে গণ্য হবে না। ঠিক আছে, হাইড্রোজেনকে ক্ষার ধাতু বলা হয় না। হাইড্রোজেন বাদ দিয়ে বাকিরা সব ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে, মানে এইখান থেকে এইখান অবধি, এই পার্টটা যে ক্ষার ধাতু বলা হয়। ঠিক আছে, গ্রুপ নম্বর 1-এ হাইড্রোজেনটাকে বাদ দিয়ে ক্ষার ধাতু বলা হয়। আর এগুলো বলা সন্ধিগত মৌল। আর এইগুলোকে দেখো, এই যে এলিমেন্টগুলো এই এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি কিন্তু এইখানে রয়েছে। ঠিক আছে, তাই জন্য এগুলোকে বলে ল্যান্থানাইট যৌগ। এটা হচ্ছে ল্যান্থানাইটের সঙ্গে একই খোপের ভিতর, এই যে খোপটার ভিতর একই সাথে রয়েছে, তো সবগুলো এলিমেন্ট এখানেই রয়েছে। ঠিক আছে, এগুলো ল্যান্থানাইট যৌগ বা বিরল মৃত্তিকা মৌল বলা হয়। এগুলো হচ্ছে অ্যাক্টিনাইট মৌল। ঠিক আছে, এগুলো হচ্ছে এইখানে, এই যে এই এলিমেন্টগুলো সমস্তগুলো এইখানে রয়েছে। অ্যাকচুয়ালি একটা খোপের ভিতর সমস্ত এলিমেন্ট একসাথে রয়েছে। ঠিক আছে, এগুলো বলে
অ্যাক্টিনাইড মৌল। আর এইগুলোকে বলা হয় CuAgAu। CuAgAu এগুলো দিয়ে আগেকার দিনে আমরা মুদ্রা তৈরি করতাম, ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা মুদ্রা ধাতু বলে থাকি। এখন এই DF ব্লক মৌল মানে এইগুলোর মধ্যে এই যে এই পার্টটা বলেছিলাম না, সিলেবাসের ভিতর খুব বেশি করে নেই, এই সন্ধিগত মৌলের মধ্যে এইগুলো জানলেই হবে, যেগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। 3 থেকে 12 নম্বর শ্রেণী অবধি বলা হয় সন্ধিগত মৌল, এটাকে বলা হয় মুদ্রা ধাতু। আর ল্যান্থানাইট যৌগ এগুলোকে বলা হয়, এগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি এইখানে রয়েছে, ঠিক আছে, প্রত্যেক সবগুলো এলিমেন্ট অ্যাকচুয়ালি এই খোপটার ভিতরে একসাথে রয়েছে। এবার অ্যাক্টিনাইটের সঙ্গে যেগুলো রয়েছে এগুলোকে বলে অ্যাক্টিনাইট মৌল। বোঝা গেছে? তারপর কিছু কিছু জিনিস আমাদের বুঝতে হবে, যেমন ওখানে যা যা বলা আছে সেগুলি ওইখানে বলা হয়েছে এই বইটাতে। ক্ষার ধাতু মানে কি? এগুলো লিনা কার্বক্সিস, আবার এগুলো সব হচ্ছে ক্ষার ধাতু, সব বলা হয়েছে এখানে। 6টি মৌলকে ক্ষার ধাতু বলা হয় হাইড্রোজেনকে বাদ দিয়ে। ধর্ম কি এখানে লেখা আছে, এই যে জলের সঙ্গে বিক্রিয়া করে NaOH প্লাস H2 উৎপন্ন করবে, হাইড্রোক্সাইড প্লাস তীব্র ক্ষার প্লাস H2 উৎপন্ন করবে, ঠিক আছে, এটা হচ্ছে ক্ষার ধাতুর ধর্ম। তারপরে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কাদের বলা হবে? এই সেকেন্ড গ্রুপের যেগুলো, সেগুলো বলা হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো সব রয়েছে। তারপরে হচ্ছে তাদের কী হবে, তাদের সর্বস্থকে 2টো ইলেকট্রন থাকবে, তাদের যোজ্যতা হচ্ছে 2, যারা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই ধর্মটা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলো মানে কি? FCl-BrI, এগুলো সব হচ্ছে হ্যালোজেন মৌল বলা হয়। এগুলোকে হ্যালোজেন মৌল কেন বলা হয়? এগুলোর মানে হচ্ছে, হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। এগুলো হচ্ছে সমুদ্রের জলের সঙ্গে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের লবণ পাওয়া যায়, তাই এগুলো বলা হয় সামুদ্রিক লবণ উৎপাদক। তাই জন্য হচ্ছে এই যে সমুদ্রের জলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের লবণ পাওয়া যায়, তাই এগুলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ বলা হয়, সামুদ্রিক লবণ উৎপাদক বলা হয়, একে হ্যালোজেন বলা হয়। বহিস্তম্ভ কতগুলো রয়েছে? 7টা ইলেকট্রন রয়েছে, ব্যাস, এটা মনে রাখলেই হবে। তারপর হচ্ছে গিয়ে নোবেল গ্যাস। নোবেল গ্যাস মানে কি? গ্রুপ নম্বর 18তে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় নোবেল গ্যাস। মানে গ্রুপ নম্বর 18তে যেগুলো রয়েছে এগুলো সব হচ্ছে নোবেল গ্যাস। এগুলো সব হচ্ছে কি নোবেল গ্যাস। এখানে কি রয়েছে? এতে হচ্ছে নোবেল গ্যাস বলা হয়। এগুলোকে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণের প্রবণতা খুবই কম। দুটো ব্যতিক্রম রয়েছে, হচ্ছে এই জেনন, XE আর KR, ঠিক আছে, ক্রিপ্টন আর জেনন। এগুলো হচ্ছে কিছু কিছু বিক্রিয়া অংশগ্রহণ করে, অক্সিজেনের সাথে মৌল গঠন করে। আর এদেরকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয় সেগুলো নিশ্চয়ই জানা আছে, কারণ সর্বস্থকে 8টা ইলেকট্রন, এরা খুব স্টেবল হয়, এরা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করেন, তাই এটাকে সম্ভ্রান্ত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? কারোর সাথে বিক্রিয়া করে না তাই নিষ্ক্রিয়, যারা বিক্রিয়া করে না তারাই নিষ্ক্রিয়, ঠিক আছে। প্রকৃতিতে তাই না খুব কম পরিমাণ পাওয়া যায়, কারণ এরা কারোর সাথে বিক্রিয়া করে না, তাদের মৌল তাই না খুবই কম, মানে বিরল গ্যাসও বলা হয়, কম পরিমাণে পাওয়া যায়। তারপরে সন্ধিগত মৌল মানে কি? 3 থেকে 12 নম্বর গ্রুপকে সন্ধিগত মৌল বলা হয়েছিল, ঠিক আছে। তারপর হচ্ছে এটা কীরকম হয়? খুব বেশি তড়িৎ ধনাত্মক হয় না, খুব বেশি তড়িৎ ঋণাত্মক হয় না। তড়িৎ ধনাত্মক কারা হয় বলো তো? তড়িৎ ধনাত্মক এরা হয়, এই পাশের পার্টগুলো সব তড়িৎ ঋণাত্মক হয়, এগুলো সব তড়িৎ ধনাত্মক হয়। আর এই পাশের পার্টগুলো বেশিরভাগ তড়িৎ ঋণাত্মক হয়, এই পাশের পার্টগুলো সব তড়িৎ ঋণাত্মক হয়। আর এগুলো হচ্ছে সন্ধিগত মৌল, এগুলোদের মাঝামাঝি থাকবে, তড়িৎ ঋণাত্মকতাটা মাঝামাঝি থাকবে, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? কিছুক্ষণ পরে বোঝানো হবে, যখন পর্যায়িত ধর্ম যখনই পড়ানো তখনই বোঝানো যাবে। মোটামুটি এটা জেনে রাখো, এগুলো হচ্ছে সব তড়িৎ ধনাত্মক মৌল, এগুলো সব তড়িৎ ঋণাত্মক মৌল, এগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক নয়, তড়িৎ ঋণাত্মক নয়, ঠিক আছে, এদের মাঝামাঝি। তারপর হচ্ছে ইউরেনিয়ামের মৌল কোথায় রয়েছে? গ্রুপ নম্বর 7-এ রয়েছে, এখানে সব ইউরেনিয়ামের মৌল রয়েছে। অ্যাক্টিনাইটের সঙ্গে এই যে গ্রুপটা, এইটা অ্যাক্টিনাইটের ভিতরেই এখানেই অ্যাকচুয়ালি ইউরেনিয়াম রয়েছে। অ্যাক্টিনাইট মৌলগুলোর মধ্যেই একটা হচ্ছে ইউরেনিয়াম। তারপরে মৌলগুলো অ্যাকচুয়ালি প্রকৃতিতে এক্সিস্ট করে না, কারণ কি? খুব ভারী হয়। খুব ভারী হলে কী হয়? ভারী নিউক্লিয়াস হলে নিউক্লিয় বিভাজন হয়, আনস্টেবল হলে নিউক্লিয় বিভাজন হয়, নিউক্লিয় সংযোজনও হতে পারে। এখানে ভারী হলে কী হয়? নিউক্লিয় বিভাজন হয়, স্থায়ী নিউক্লিয়াসে যাওয়ার চেষ্টা করে, তাই জন্য বিভাজিত হয়ে যায় বলে কি ওদের এক্সিস্টেন্স খুব বেশি হয় না। ইউরেনিয়ামের পরের মৌলগুলো সাধারণভাবে প্রকৃতিতে তাই জন্য এক্সিস্ট করে না। বলা আছে ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলিকে প্রকৃতিতে পাওয়া যায় না, বিজ্ঞানীরা এইসব মৌলগুলিকে কৃত্রিমভাবে নিউক্লিয় বিক্রিয়া দ্বারা তৈরি করে থাকেন, কৃত্রিমভাবে নিউক্লিয় বিক্রিয়া প্রস্তুত করেছেন, এদেরকে ইউরেনিয়ামের মৌল বলা হয়। ইউরেনিয়ামের পরের মৌলগুলোকে ইউরেনিয়ামের মৌল বলা হয়, যেরকম কি নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আর্মেসিয়াম, এগুলো সব কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, এগুলো সব ইউরেনিয়ামের মৌল।